গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা জিয়াকে দেখতে পাই। জিয়া হাসি মুখে আমাদেরকে বলে, আমার নাম জিয়া, আমার বয়স 27 বছর। আরে না, 17 বছর। তখনই সে সিরিয়াস হয়ে বলে, সম্প্রতি আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। 27 বছর বয়সে এসে আমার মনে হচ্ছে আমি আমার 17 বছর বয়সে আটকে গিয়েছি। আর এখান থেকে 10 বছরের পরের কাহিনী দেখানো হয়। আমরা আমাদের কিউট জিয়াকে তার এক বান্ধবীর সাথে দেখতে পাই। তারা দুই বান্ধবী তাদের স্কুলের পুনর্মিলনের একটি অনুষ্ঠান নিয়ে কথা বলছিল। জিয়া তো সে অনুষ্ঠানে যেতে চাইছিল না। বান্ধবী বলে, দেখ, স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে। স্কুলের পুরনো ফ্রেন্ডদেরকে আমরা কতদিন ধরে দেখি না। এই অনুষ্ঠানে গেলে আবারও সবার সাথে দেখা হয়ে যাবে। এই শুনে জিয়া তো অনেকটাই খুশি হয়, এ ভেবে যে এই অনুষ্ঠানে তার স্কুল লাইফের ক্রাশও আসবে, যাকে সে স্কুল লাইফে খুব পছন্দ করত। কিন্তু কখনোই সে তাকে তার ফিলিংস এর কথাটি বলতে পারেনি। তখনই বেস্ট ফ্রেন্ড বলে, তোর তো অবশ্যই এই অনুষ্ঠানে যাওয়া উচিত, কারণ আমি জানি তুই স্কুল লাইফ থেকে ইয়াংকে কত পছন্দ করিস। এটা হবে তোর জন্য আরো একটা বড় সুযোগ। এই সুযোগ কিন্তু তুই কোনোভাবেই হাতছাড়া করিস না। সময় মতো অনুষ্ঠানে চলে আসিস। জিয়া বলে, কি যে বলিস, তখন তো আমার বয়স ছিল 17 বছর। এই বলে জিয়া কিছুটা লজ্জা পেয়ে চলে যায়। আর বাসে এসে তার পুরনো ক্যামেরা খুলে তাদের স্কুল লাইফের ছবিগুলো দেখতে থাকে। এই ক্যামেরা দিয়ে জিয়া লুকিয়ে লুকিয়ে ইয়াং এর অনেক ভিডিও আর ছবি তুলে রেখেছে। যাক, তারপর আমরা স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানের দিন দেখতে পাই। জিয়া অনুষ্ঠানে আসার পর একটি মেয়ে তার হাতে ড্রিঙ্কসের গ্লাস ধরিয়ে দেয়। এই দেখে জিয়া কিছুটা অবাক হয়ে লক্ষ্য করে, আসলে সে যে জামাটি পরে এসেছে একই রকমের জামা এই অনুষ্ঠানের ওয়েটাররাও পরেছে। তাই ওই মেয়েটি জিয়াকে ওয়েটারই ভেবেছে। এতে বেচারি জিয়ার মনটা তো অনেকটাই খারাপ হয়ে যায়। তখন তার বান্ধবী বলে, মন খারাপ না করে তুই তোর ড্রেসটা চেঞ্জ করে আয়। এবার জিয়াও বান্ধবীর কথা মতো তার ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে আসে। তখন ওয়াশরুমে কিছু মেয়েরা ইয়াংকে নিয়ে কথা বলছিল যে ওই ছেলেটা কত হ্যান্ডসাম, হয়তো তার 4-5টা গার্লফ্রেন্ড আছে, এখন কি আর আমরা পাত্তা পাবো? তখনই সেখানে থাকা আরেকটি মেয়ে বলে, আরে আমি তো একটু আগেই জানতে পারলাম ইয়াং নাকি আজকে জাওমি নামের একটি মেয়েকে প্রপোজাল করবে। এই কথাটা শুনে জিয়ার মনটাই ভেঙে যায়। এই জন্য জিয়া তার ড্রেস চেঞ্জ না করে এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চায়। বাইরে এসে জিয়া তার বান্ধবীকে ফোন করে বলে, আমি আসার সময় অনুষ্ঠানের জন্য যে গিফট এনেছি ওইটা টেবিলের উপর রাখা আছে, তুই প্লিজ আমার গিফটটা একটু নিয়ে আয়, আমি এখান থেকে এখনই চলে যাব। কিন্তু জিয়ার বান্ধবী তো তার গিফটটা খুঁজেই পাচ্ছিল না। ফলে জিয়াকে বাধ্য হয়ে গিফট নিতে আবারও হল রুমে আসতে হয়। এবার জিয়া যখন গিফটটা নিয়ে সেখান থেকে চলেই যাবে, তখনই তার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করে, আরে তুমি এইভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? আমাদের পার্টি তো এখনো শুরুই হয়নি। তখনই জিয়া হঠাৎ করে তার স্কুল জীবনের ক্রাশ ইয়াংকে দেখতে পায়, যার কারণে জিয়া অনেকটা নার্ভাস হয়ে পড়ে। তখনই সেখানে থাকা অন্য একটি ফ্রেন্ড বলে, আচ্ছা তোমার এই ব্যাগের মধ্যে কি রয়েছে? এই বলে তখন সে জিয়ার কাছ থেকে তার ব্যাগটি নিয়ে নেয় এবং ব্যাগটি খুলে দেখতে পায় সেখানে একটি ক্যামেরা রয়েছে, যেটা দেখে তখন ওই ছেলেটি বলে, আরে এটা তো ওই ক্যামেরা যেটা তুমি স্কুল লাইফে সবসময় তোমার সাথে রাখতে। এটা বলে ছেলেটি ক্যামেরাটি অন করতে যায়, কিন্তু জিয়া কোনোভাবেই চাচ্ছিল না কেউ তার ক্যামেরাটি চালু করুক, কারণ এই ক্যামেরার মধ্যে তো ইয়াং এর অনেক ভিডিও আর ছবি রয়েছে। জিয়া বলতে থাকে, প্লিজ আমাকে তোমরা ক্যামেরাটি দিয়ে দাও, কিন্তু ছেলেটি তো ক্যামেরাটা দিতে চায় না। জিয়াও নাছুরবান্দা, ছেলেটির হাত থেকে ক্যামেরাটি নেওয়ার জন্য সে জোরাজোরি করতেই থাকে, আর এক পর্যায়ে স্লিপ করে মাটিতে পড়ে যায়। আর হঠাৎ করে জিয়া তখন তার স্কুল লাইফে ফিরে আসে এবং দেখে সে তখন স্কুলের ইউনিফর্মটি পরে আছে, যেটা দেখে জিয়া মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? আর তখনই হঠাৎ করে জিয়া তার সামনে ইয়াংকে দেখতে পায়। এখানে ইয়াং জিয়ার হাত থেকে ক্যাসেটটা নিয়ে বলে, আমি এই ভিডিওটি দেখে আসি। এই বলে ইয়াং ক্যাসেটটি নিয়ে চলে যাচ্ছিল। তখনই জিয়া তার পিছু পিছু আসে আর মনে মনে ভাবে, আরে আমি তো স্বপ্ন দেখছি তাই না? তাহলে তো স্বপ্নে আমার যা ইচ্ছা তাই করতে পারি। এই ভেবে জিয়া তো ইয়াংকে স্কুলের সবার সামনে একটা কিস করে দেয়, যা দেখে আশেপাশের সকল স্টুডেন্টরা জিয়া এবং ইয়াং এর দিকে হা করে তাকিয়ে থাকে। আর ইয়াং তো পুরো টাসকি খেয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, এটা কি হলো? এই ঘটনাটা আবার স্কুলের এক টিচারও দেখে ফেলে। তিনি তাদের দুজনকে অফিস রুমে ডেকে
ডেকে আনে এবং অনেক কথা শোনাতে থাকে। তবে জিয়া তো এটাকে স্বপ্ন ভেবে মিটিমিটি হাসছিল, টিচারের কোনো কথা কানেই তুলছিল না। এই দেখে টিচার আরো বেশি বকা দিয়ে বলে, তুমি স্কুলের সব স্টুডেন্টের সামনে এটা কি করলে? এবার জিয়া মনে মনে ভাবতে থাকে, আরে দূর, আমি কেন স্বপ্নের মধ্যে এত বকা শুনছি, আর এখনো ঘুম কেন ভাঙছে না? আচ্ছা 1 মিনিট। এই বলে জিয়া হঠাৎ করেই জানালা দিয়ে ঝাঁপ মারে, যাতে তার স্বপ্ন ভেঙে যায়। তবে জিয়ার এই কাণ্ড দেখে সেখানে থাকা সবাই তো অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবে, আরে এ মেয়ে কি পাগল হয়ে গিয়েছে নাকি, এভাবে কেউ ঝাঁপ দেয়? পরের সিনে আমরা জিয়াকে স্কুলের মেডিকেল রুমে দেখতে পাই। জিয়ার ভাগ্যটা ভালো ছিল যে সে 1 তলা থেকে লাফ দিয়েছে, এতে করে তার হাতে পায়ে একটু ব্যথা পেল, হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়া হয়নি। এখানে জিয়া মনে মনে ভাবে, তাহলে কি আমি স্বপ্নের মধ্যে নেই? তার মানে কি আমি আমার স্কুল জীবনে অর্থাৎ 10 বছর আগে চলে আসলাম? কিন্তু এটা কিভাবে সম্ভব? তখনই সেখানে ইয়াং চলে আসে আর বলে, অনেকটা সময় ধরেই তুমি বিশ্রাম করেছো, তাহলে এখন ক্লাস করতে চলো, ম্যাম তোমাকে ডাকছে। এই শুনে জিয়া তো অভিনয় করতে শুরু করে আর বলে, আমি কিভাবে যাব? আমার পা তো অনেক বেশি ব্যথা করছে, আমি কোনোভাবেই হাঁটতে পারছি না, আমি কিভাবে ক্লাস করব বলো? তবে জিয়ার এ দুর্বল অভিনয় দেখে ইয়াং বুঝে যায় যে জিয়া তার সামনে অভিনয় করছে, যার কারণে ইয়াং বলে, আচ্ছা তোমাকে কোনো ক্লাস করতে হবে না, এখন তোমার এ অভিনয় বন্ধ করো। আর হ্যাঁ, একটু আগে সবার সামনে তুমি আমার সাথে এটা কি করলে? যেটা শুনে জিয়া বলে, আরে বাদ দাও সেই কথা, আমি তো এমনিতেই অনেক বেশি পেরেশানিতে আছি, কিভাবে যে আবার ভবিষ্যতে যাব? ইয়াং বলে, বাদ দিব মানে? জিয়া তখন বলে ওঠে, আচ্ছা তুমি যদি এটার হিসাব বরাবর করতে চাও তাহলে একটা কাজ করো, একটু আগে আমি তোমার সাথে যেটা করেছি তুমি এবার আমার সাথে ঠিক তেমনটাই করো। জিয়ার এই কথাটা শুনে ইয়াং তো অবাক, এ মেয়ে বলে কি, তাকে নাকি আমি কিস করে হিসাব বরাবর করব। যাই হোক, পরের সিনে দেখা যায় জিয়ার ইয়াং একসাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এখানে জিয়া ভাবছিল, আচ্ছা আমি কিভাবে এখন ভবিষ্যতে যাব? আর তখনই তার মনে পড়ে তার ক্যামেরার কথা, যেটার কারণে হয়তো সে এখন অতীতে চলে এসেছে। এসব ভেবে ভেবে জিয়া তো ইয়াং এর সাথে ধাক্কা খায়। তখন ইয়াং জিয়ার মাথা সোজা করে আর বলে, রাস্তার দিকে তাকিয়ে হাঁটো। জিয়া বলে, ওই ক্যামেরাটা তো আমার বাসায় রয়েছে। এই বলে সে দৌড় দেয়। পরক্ষণে দাঁড়িয়ে বলে, ও আচ্ছা, তাহলে আমি ভবিষ্যতে যাওয়ার আগে ইয়াংকে বিদায় জানিয়ে যাই। এবার সে ইয়াংকে বলে ওঠে, তুমি সবসময় নিজের খেয়াল রেখো আর ভালো থেকো, এখন আমাকে ভবিষ্যতে যেতে হবে। তারপর যখন জিয়া ইয়াং এর কাছ থেকে একটু দূরে চলে আসে তখন সে আবারও তার স্কুলের আগের জায়গাতে চলে আসে, যেটা দেখে জিয়া বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে যায়। জিয়া অনেক চেষ্টা করেও এই স্কুলের গণ্ডি থেকে বের হতে পারছিল না, স্কুলের মধ্যেই ফেসে যায়। এখানে জিয়া ভাবছিল, আচ্ছা আমার সাথে এরকম কেন হচ্ছে? আর তখনই জিয়া একটা বিষয় লক্ষ্য করে, সে যখন ইয়াং এর কাছ থেকে দূরে সরে যায় তখন সে নতুন করে স্কুলের সামনে চলে আসে। তাই জিয়া ভাবে, তার মানে এখন থেকে আমাকে সবসময় ইয়াং এর সাথেই থাকতে হবে, আর কোনোভাবে আমি যদি ইয়াং এর কাছ থেকে একটু দূরে চলে যাই তাহলে তো আমি আবারও নতুন করে আগের জায়গাতে চলে আসব। তারপর জিয়া ভাবে, যেভাবেই হোক আমাকে ইয়াংকে সাথে রেখে ভবিষ্যতে যেতেই হবে। যার কারণে জিয়া অনেক কষ্ট করে ইয়াংকে কোনোভাবে পটিয়ে মটিয়ে রাজি করিয়ে তার বাসায় নিয়ে আসে, একসাথে গ্রুপ স্টাডি করবে বলে। কিছুক্ষণ পর জিয়া ভাবে, এখনই সময়, আমাকে আমার ক্যামেরাটি খুঁজে বের করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর জিয়া যখন ক্যামেরাটি খুঁজে পায় তখন চোখ বন্ধ করে ক্যামেরাটি চালু করে। চোখ খুলে সে দেখতে পায় এখনো সে নিজের রুমেই রয়েছে, ভবিষ্যতে যেতে পারেনি। এভাবে অনেকবার চেষ্টা করেও সে কোনোভাবে ভবিষ্যতে যেতে পারছিল না। এই জন্য জিয়া খুব আপসেট হয়ে পড়ে আর ভাবে, আমি কিভাবে এখন ভবিষ্যতে যাব? এইসব কিছু ভেবে জিয়া তার বিছানায় শুয়ে কান্না করতে থাকে। এদিকে ইয়াং তো জিয়ার উপর অনেকটা বিরক্ত হয়ে তার কাছে এসে বলে, আমি এখন চলে যাচ্ছি। এই বলে সে তার বাসা থেকে চলে যায়। আর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে জিয়া আবারও আগের জায়গায় চলে আসে, মানে সে আবারও তার স্কুলে চলে আসে আর কি। এখানে জিয়া তার হাতে একটি ব্রেড দেখতে পায়, যেটা দেখে জিয়া অনেকটা খুশি হয়ে যখনই খেতে যাবে তখনই ইয়াং তার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়। ফলে জিয়া আবারও নতুন করে আগের জায়গাতে চলে আসে, অর্থাৎ টাইম চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। আর এখানে জিয়া ক্লাসে বসে গেম খেলছিল আর সবাই মিলে জিয়াকে অনেক উৎসাহ দিচ্ছিল আর বলছিল, আরে জিয়া তুমি তো খুব ভালো গেম খেলছো। যার কারণে জিয়া তো তখন গেমের প্রতি আরো মনোযোগ দিয়ে খেলতে শুরু করে।
আর তখনই ইয়াং ক্লাসরুম থেকে বাইরে চলে যায়, যার কারণে ইয়াং থেকে জিয়ার দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আবারও টাইম চেঞ্জ হয়ে যায় এবং সিন অন্য জায়গায় চলে আসে। পরের সিনে দেখানো হয় জিয়া তার এরকম জীবন নিয়ে খুবই আপসেট হয়ে পড়ে। সে ভাবে এরকম যদি চলতে থাকে তাহলে আমার কি হবে, আমি কি সারা জীবন এভাবেই থাকবো? না, এবার আমার কিছু না কিছু করতেই হবে। এদিকে তো আমি আবার সবসময় ইয়াং এর আশেপাশে থাকতেও পারবো না, তাহলে আমি এই প্রবলেমটা কিভাবে সমাধান করব? আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি, আমি ইয়াংকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি, আর কোনোভাবে যদি ইয়াং আমার প্রেমের ফাঁদে পড়ে যায় তাহলে তো আমি সবসময় ওর কাছে কাছে থাকতে পারবো, তখন এভাবে আর সময় চেঞ্জ হবে না, আর আমিও তার সাথে ভালোই সময় কাটাতে পারবো। যাই হোক, এদিকে তাদের স্কুল ছুটির পর তখন জিয়া ইয়াং এর পিছু পিছু চলে যায় আর বলে, আমি না অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। যেটা শুনে ইয়াং বলে, কি? জিয়া বলে, আসলে আমি না তোমাকে অনেক পছন্দ করি। আচ্ছা, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? ইয়াং তো জিয়ার মুখের উপরে না করে দেয়, কিন্তু জিয়াও তো এত সহজে হার মানার মেয়ে ছিল না, কারণ তাকে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে অবশ্যই ইয়াং এর আশেপাশেই থাকতে হবে। এদিকে কিছুদিন পর তাদের স্কুলের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়, যেটা দেখে জিয়া মনে মনে ভাবতে থাকে তার সাথে যদি ইয়াং এর সিটটা পড়ে তাহলে অনেক ভালো হতো, কিন্তু বেচারি জিয়ার সিট অন্য আরেকজনের সাথে পড়ে। এবার জিয়া ওই ছেলেটার কাছে আসে যার সিট ইয়াং এর সাথে পড়েছিল। সে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে ছেলেটি যেন তার সিটে জিয়াকে বসতে দেয়। ছেলেটি বলে, আমি কেন তোমাকে আমার সিট দিতে যাব? জিয়া বলে, তোমার সিটটা আমাকে দিলে তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধুমাত্র ওই সিটটা আমাকে বসতে দাও। যাই হোক, তারপরে পরীক্ষার দিন চলে আসে এবং জিয়া অনেক কষ্ট করে ইয়াং এর সাথে বসতে পারে, কিন্তু পরীক্ষার পর তো জিয়ার অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ সে যে ছেলেটির সিটে বসেছিল ওই ছেলেটি এখন তাকে দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নিচ্ছিল, যেটা দেখে স্কুলের সকল স্টুডেন্টরা জিয়াকে নিয়ে মজা করতে থাকে। তখনই সেখানে ইয়াং এসে বলে, আচ্ছা তুমি কি চাচ্ছ? আমি কিন্তু সেটা বুঝতে পারছি না, তুমি কি শুধুমাত্র আমার পাশে বসার জন্য এত কিছু করছো? তখন জিয়া মনে মনে ভাবে, এসব তো আমি তোমার জন্য না, আমার নিজের জন্যই করছি, কিন্তু এসব ব্যাপার তুমি বুঝবে না। অন্যদিকে যখন ওরা দুজন স্কুল থেকে একসাথে বাসায় ফিরছিল তখন জিয়া মনে মনে ভাবতে থাকে আজকে সে ইয়াংকে সব সত্যি কথা বলে দিবে যে সে টাইম ট্রাভেল করে অতীত থেকে চলে এসেছে। তারপর জিয়া অনেকটা সাহস নিয়ে ইয়াংকে বলেই দেয় যে আমার বয়স 27, কিন্তু দেখো আমি কিভাবে যেন বর্তমান থেকে অতীতে চলে এসেছি। এদিকে আমি যতক্ষণ তোমার সাথে বা তোমার আশেপাশে থাকি ততক্ষণ আমার সময় ঠিকভাবেই চলতে থাকে, কিন্তু যখনই আমি তোমার কাছ থেকে একটু দূরে চলে যাই তখনই আমার টাইম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমি আবার নতুন করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাই। এজন্য আমি এখন তোমার আশেপাশে সব সময় থাকার চেষ্টা করছি, আর আমি আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। এই শুনে তো ইয়াং বলে, তোমার মনে হয় রেস্টের দরকার, এমনকি একটা ভালো ডক্টর দেখালে ভালো হয়। যা শুনে জিয়া ভাবতে থাকে ইয়াং তো দেখি আমার কোনো কথাই বিশ্বাস করছে না। পরের সিনে স্কুলে হঠাৎ করেই ইয়াং জিয়াকে বলে, এরপর থেকে তুমি কখনোই আমার সামনে এসে এসব আবল তাবল কথা বলবে না, আর আমাকে ফলো করার চেষ্টাও করবে না, এসব ফালতু কথা আমার একদমই পছন্দ না। এই বলে ইয়াং জিয়াকে ইগনোর করে চলে যায়, যেটা দেখে জিয়া ভাবে আমি এই ছেলেকে পছন্দ করি এবং সে ছিল আমার স্কুল জীবনের ক্রাশ। যদি আগে জানতাম ইয়াং এত বদমেজাজি আর রুড, তাহলে তো ওকে আমি কখনই পছন্দ করতাম না। পরের সিনে আমরা ইয়াংকে ওয়াশরুমে দেখতে পাই, তার হাতে কিছুটা আঘাতের চিহ্ন ছিল এবং তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি ইয়াং এর জীবনেও কোনো না কোনো সমস্যা অবশ্যই চলছে, যেটা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এদিকে পরের সিনে ইয়াং লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, তখন সে জিয়াকে বলে, আমার আজকে বাসায় ফিরতে অনেক লেট হবে, তুমি এখন চলে যেতে পারো। এটা শুনে জিয়া রাগ দেখিয়ে বলে, তুমি কি ভাবছো আমি তোমার জন্য এখানে বসে আছি? আমার বইয়ে গেছে তোমার জন্য এখানে বসে থাকতে। তারপর তো জিয়ার ভিতর থেকে ইয়াংকে নিয়ে কিছু অনুভব হচ্ছিল, তার মনে হচ্ছিল ইয়াং এর সাথে সামনে খারাপ কিছু হতে চলেছে, যার জন্য সে ইয়াংকে বলে, তুমি আর পর থেকে একটু সাবধানে থাকবে। যেটা শুনে ইয়াং বলে, তুমি কি আমাকে নিয়ে কোনো ভবিষ্যৎ দেখছো নাকি? এখন তুমি তোমার এসব ভবিষ্যৎ বলাটা বন্ধ করো, আমার এসব শুনতে খুবই বিরক্ত লাগে। এই শুনে জিয়া রেগে বলে, আমি কোনোভাবেই তোমাকে বুঝাতে পারছি না, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? থাক, আমি আর তোমাকে বুঝাতে আসবো না। এই বলে জিয়া সেখান থেকে
থেকে রাগ করে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই জিয়া আবারও লুকিয়ে লুকিয়ে ইয়াং এর উপর নজর রাখছিল যে ওর কোনো বিপদ হয় কিনা সেটা দেখার জন্য। ইয়াং তখন ক্যান্টিনের ভিতরে ছিল আর ক্যান্টিনের বাইরে কিছু ওয়ার্কার তাদের কাজ করছিল, যেটা দেখে জিয়া ভাবতে থাকে এখানে হয়তো ইয়াং এর সাথে কোনো দুর্ঘটনা হতে পারে। যাই হয়ে যাক না কেন আমি অবশ্যই ইয়াংকে প্রটেক্ট করব। এর কিছুক্ষণ পর ইয়াং যখন ক্লাস থেকে বাহিরে যেতে নিচ্ছিল তখনই জিয়া ভাবে হয়তো ক্লাসের বাহিরে থাকা ওয়ার্কার যেগুলো নিয়ে কাজ করছে সেগুলো ইয়াং এর উপরে এসে পড়বে। এই ভেবে জিয়া তো তার কাছে দৌড়ে আসছিল তাকে বাঁচানোর জন্য। তখনই জোরে দৌড়ে আসার কারণে জিয়া তার নিজের কন্ট্রোল হারিয়ে উল্টো ইয়াং এর উপরে পড়ে যায়। এখানে জিয়া দেখতে পায় ইয়াং এর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, যেটা দেখে জিয়া ভাবে আরে ইয়াং এর ঘাড়ে তো কিছুই পড়েনি, তাহলে এ আঘাতের চিহ্ন আসলো কোথা থেকে, নাকি স্কুলের কেউ তাকে বুলি করে বেড়াচ্ছে। তারপর আমরা দেখতে পাই ইয়াং তাদের স্কুলের মেডিকেল হলরুম থেকে কিছু মেডিসিন নিয়ে আসতে যায়। তখনই সেখানে থাকা তাদের মেডিকেল টিচার জিজ্ঞাসা করে ইয়াং তুমি ব্যথা পেলে কিভাবে। ইয়াং কিছু বলার আগেই জিয়া সেখানে চলে আসে আর ইয়াংকে ধরে সেখান থেকে বাইরে নিয়ে আসে এবং কিছু মেডিসিন দেয় আর জিজ্ঞাসা করে আচ্ছা ইয়াং আমাকে একটু বলবে তোমার কি হয়েছে, তুমি কিভাবে এমন আঘাত পেলে। ইয়াং বলে আসলে আমি ফুটবল খেলতে গিয়েছিলাম তখনই ব্যথা পেয়েছি। জিয়া বলে তুমি মিথ্যা কেন বলছো, তুমি কি কারোর সাথে মারামারি করেছো। যেটা শুনে ইয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়া তাকে আটকে বলে প্লিজ বলো কোন ছেলেরা তোমাকে এভাবে বুলি করে বেড়াচ্ছে, আমি তোমাকে হেল্প করব। ইয়াং বলে তুমি কিন্তু এবার একটু বেশিই ভাবছো, তুমি আমাকে ছাড়ো আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এই বলে ইয়াং সেখান থেকে চলে যায়। যাই হোক ক্লাসে এসেও জিয়া ইয়াংকে নিয়ে ভাবছিল। তারপর স্কুল শেষে বাসায় যাওয়ার সময় জিয়া তো অনেকটা জোর করে ইয়াং এর সাথে তার বাসায় চলে আসে। এখানে ইয়াং এর বাবা তো জিয়ার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে, তবে কেন জানি ইয়াং একদম চুপচাপ থাকে। জিয়া ইয়াং এর বাবার ভিডিও কলে ইয়াং এর বাবা তো নিজেকে অনেক পরিপাটি করে হাসি মুখে পোজ দিতে থাকে আর ইয়াং এরও অনেক টেক কেয়ার করতে থাকে। এসব দেখে মনে হচ্ছিল ইয়াং এর হয়তো ভালো লাগছে না। ইয়াং জিয়াকে খাবার খেতে বলে। জিয়া তখন তাড়াহুড়া করে তার ক্যামেরা অন রেখে খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে জিয়া তাদেরকে বিদায় জানিয়ে বাসা থেকে চলে যাচ্ছিল। তখনই সে খেয়াল করে সে তো ভুলে তার ক্যামেরাটা ফেলে এসেছে। তাই জিয়া আবারও ইয়াংদের বাসায় আসে আর দরজায় নক করে। তখন ইয়াং এর বাবা দরজা খোলে। জিয়া বলে আমি ভুলে আমার ক্যামেরাটা রেখে গিয়েছিলাম, তাই আবারও সেটা নিতে আসলাম। ইয়াং এর বাবা ক্যামেরা দিয়ে দেয়। রাস্তায় এসে জিয়া তার ক্যামেরা অন করে দেখে ইয়াং এর বাবা অনেক খারাপ একজন মানুষ, তিনি তার সামনে ভালো সাজার অভিনয় করেছে। জিয়া চলে আসার পর তো ইয়াং এর বাবা ইয়াংকে ধরে মেরেছে। এইসব দেখে জিয়াং তো পুরাই অবাক হয়ে যায়। জিয়া আবারও ইয়াং এর বাসার দিকে চলে আসে আর ইয়াংকে বাইরে বসে থাকতে দেখে তার কাছে আসে। তারপর তারা দুজনে একটি নদীর পাড়ে এসে বসে আর ইয়াং বলতে থাকে আমার বাবা সেই ছোটবেলা থেকে আমার আর আমার মায়ের উপর অনেক অত্যাচার করে আসছে। তিনি কোনো কারণ ছাড়াই আমার মাকে মারত, আমি কিছু বলতে গেলে আমাকেও মারত। এসব কথা শুনে জিয়া তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। তার কাছে খুবই খারাপ লাগে। জিয়া মনে মনে ভাবতে থাকে আমাকে যেভাবেই হোক ইয়াং এবং তার মাকে এরকম বিপদ থেকে রক্ষা করতে হবে। এর কিছুদিন পর তাদের স্কুলে বাবা মায়ের একটি মিটিং রাখা হয়। এখানে ইয়াং এর বাবা তো সন্তানদের দায়িত্ব নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, যা দেখে ইয়াং আপসেট হলে জিয়া তার হাত ধরে আর ভরসা দেয়। যাই হোক তার পরের সিনে দেখা যায় ইয়াং জিয়াকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। কিছুদিন পর দেখি ইয়াং এর মা তার বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। এখানে আমরা ওই দিনের সিনটা দেখতে পাই যেদিন জিয়া ইয়াং এর মায়ের সাথে দেখা করে। আসলে জিয়াই ইয়াং এর মাকে এসব করতে বলেছে আর ইয়াংকেও বুঝিয়েছে তোমাদের যে মানুষটা একটুও সম্মান করে না, ভালোবাসে না, দিনের পর দিন অত্যাচার করে, এমন মানুষের সাথে থাকার কোনো দরকার নেই। একদিন তো তিনি তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তোমাকে এখন শুধুমাত্র তোমার মায়ের জন্য বাঁচতে হবে আর বাবাকে ভুলে সেখান থেকে বেরিয়ে এসে সুন্দর একটা জীবন কাটাতে হবে। জিয়ার কাছ থেকে এই কথাগুলো শুনে ইয়াংও সিদ্ধান্ত নেয় সে আর তার মা তার বাবাকে ছেড়ে চলে আসবে। এখানে ইয়াং জিয়াকে ধন্যবাদ জানায়, কারণ জিয়া যদি তাকে এভাবে না বোঝাতো তাহলে সে হয়তো এই কাজটি কখনোই করতে পারতো না। পরের দিন জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে ভাবতে থাকে আমি কি এবার বর্তমানে চলে আসলাম। তখনই সে তার বাসা দেখে বুঝতে পারে না, আমি তো এখনো অতীতেই রয়ে গিয়েছি। তারপর যখন জিয়া ব্যালকনিতে আসে তখন
তখন সেখানে সে ইয়াংকে দেখতে পায়। আসলে ইয়াং এবং তার মা এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল, আর তারা জিয়ার দাদির বাসাটাই ভাড়া নেয়, যেটা দেখে জিয়া তো প্রচন্ড খুশি হয়। তারপর দাদি জিয়াকে ডেকে বলে, আমি ওদেরকে আমাদের বাসার একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, তুমি ওনাদেরকে বাসাটা একটু দেখাও। জিয়া তো খুশি মনে তার দাদিকে বলে, ইয়াং তো আমারই ক্লাসমেট, আমরা একই স্কুলে পড়াশোনা করি। তাছাড়া জিয়া তো আনন্দে লাফাতে শুরু করে এই ভেবে যে এখন থেকে জিয়া সবসময় ইয়াং এর আশেপাশেই থাকতে পারবে। তারপর জিয়া ইয়াংকে তাদের বাসাটা দেখায় আর বলে, এখন থেকে তোমরা এই ফ্ল্যাটেই থাকবে। তারপর থেকে জিয়া সবসময় ইয়াং এর আশেপাশে থাকে। তারা একসাথে স্কুলে যায়, একে অপরের সাথে অনেক মজা করে। এভাবে তাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। জিয়া তো অনেক খুশি ছিল, কারণ সে এখন সবসময় ইয়াং এর সাথে থাকছে, যার জন্য তার আর টাইম স্ক্রিপ্টও হচ্ছে না। এতে সে অনেক বেশি খুশি ছিল এবং খুব নর্মাল ভাবে জীবনযাপন কাটাচ্ছে। যাই হোক, পরের সিনে স্কুলের সকল স্টুডেন্টরা একে অপরের সাথে বলা বলি করছিল জিয়া ইয়াংকে পছন্দ করে, কারণ বেশিরভাগ সময় তাদেরকে একসাথেই দেখা যায়। অন্যদিকে আমরা জাওমি নামের এই মেয়েটাকে দেখতে পাই। জাওমি আবার ইয়াংকে পছন্দ করত, তাই জিয়া আর ইয়াংকে একসাথে দেখলে তার তো খুবই জেলাস হয়। তাই আজ জাওমি জিয়াকে বলেই ফেলে, তোমার এত ইয়াং এর সাথে কি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ইয়াংকে পছন্দ করি, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। এ বলে জাওমি সেখান থেকে চলে যায়। যাক, তারপর বাড়ি ফেরার সময় জিয়া আর ইয়াং যখন একসাথে বাসে করে যাচ্ছিল, তখন জিয়া ঘুমিয়ে পড়ে যেতে গেলে ইয়াং তাকে ধরে ফেলে আর সিটে শুইয়ে দেয়। তবে জিয়া তখন তার কাঁধেই মাথা রেখে ঘুমাতে শুরু করে। তারপর বাড়ি এসে ইয়াং যখন তার ল্যাপটপ অন করে, তখন তার আর জিয়ার একটা ছবির দিকে তার চোখ পড়ে। ইয়াং যখন তাদের ছবিটাই দেখছিল, তখনই জিয়া একটা পড়া জানতে ইয়াং এর রুমে আসলে ইয়াং তো তাড়াতাড়ি করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এই দেখে জিয়া তো মজা নিতে থাকে আর বলে, কি এমন দেখছিলে যে আমাকে দেখে এভাবে ল্যাপটপটা অফ করে দিলে? ওকে, তুমি কন্টিনিউ করো, আমি চলে যাচ্ছি। এ বলে জিয়া তো চলে যায় আর ইয়াং থ হয়ে জিয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে জিয়া আমাকে নিয়ে কি ভাবলো। যাই হোক, পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় ইয়াং জিয়াকে রাতের ব্যাপারটা ক্লিয়ার করতে চায় যে তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। তবে জিয়া ইয়াং এর কোনো কথাই শোনে না, উল্টো তাকে চুপ করিয়ে দেয়। তারপর তারা স্কুলে এসে দেখে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তারা দুজনেই ভালো নাম্বার পেয়েছে, কারণ এখন জিয়া সবসময় ইয়াং এর সাথে থেকে নিজেও ভালো করে পড়াশোনা করছিল, যার কারণে তার রেজাল্টও ভালোই আসে। এই দেখে জিয়া তো খুশিতে ইয়াংকে এসে জড়িয়ে ধরে আর পাশ করার উপলক্ষে মুভি দেখার জন্য 2টা টিকিট কিনে নিয়ে আসে। কিন্তু রাতের বেলা যখন মুভি দেখতে আসে, তখন জিয়া দেখে সে মুভির টিকিট আনতেই ভুলে গিয়েছে। এতে জিয়ার প্রচন্ড মন খারাপ হয়। তখন ইয়াং তার মন ভালো করার জন্য জিয়ার কানে ইয়ারফোন দেয় গান শোনার জন্য, এতে করে জিয়ার মনটাও ভালো হয়ে যায়। তারপর একদিন স্কুল শেষে জিয়া যখন বাসার দিকে যাচ্ছিল, তখন সেখানের কিছু মেয়ে এসে তার পথ আটকায় আর তাকে বিরক্ত করতে শুরু করে। জিয়া তখন বুদ্ধি করে খুব ভাব নিয়ে বলে, তোমরা তো কিছুই জানো না যে আমি আসলে কে। মেয়েগুলো জিজ্ঞাসা করে, শুনি তুই কে? জিয়া বলে, আমি হলাম লিয়ার গার্লফ্রেন্ড। যেটা শুনে মেয়েগুলো তো অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে, জিয়া তুমি লিকে কিছুই বলো না, আমাদের ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাদেরকে মাফ করে দিও। জিয়া তখন এখান থেকে চলে যায়। যাক, চলো এবার আমরা দেখে আসি এই লিটা কে। লি ছিল জিয়াদের স্কুলে বুলি করা গ্যাংদের লিডার। তাকে দেখে স্কুলের সবাই খুব ভয় পায়, যার কারণে জিয়া এই মেয়েগুলোর হাত থেকে বাঁচার জন্য তখন তাদের সামনে নিজেকে লিয়ার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছে, যাতে ওই মেয়েগুলো তাকে আর বিরক্ত না করে। যাই হোক, পরের দিন যখন জিয়া স্কুলে আসে, তখন 2টি ছেলে তার সামনে আসে আর জিয়াকে বলে, তুমি আমাদের সাথে চলো, বস তোমার সাথে দেখা করতে চায়। এই শুনে জিয়া তো খুবই ঘাবড়ে যায়। এবার তাকে লিয়ের কাছে নিয়ে আসা হয়। লি তাকে বলে, আরে আমি তো জানতামই না যে তুমি হলে আমার গার্লফ্রেন্ড। যেটা শুনে জিয়া বলে, আসলে আমি একটা বিপদে পড়ে এমনটা বলে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ভুল ভেবো না। তবে লি তো প্রথম দেখাতেই জিয়ার প্রেমে পড়ে যায়। অন্যদিকে ইয়াং মাঠের মধ্যে কিছু মেয়েদের বলতে শুনে যে লিয়ার গ্যাংয়েরা
জিয়াকে ধরে লিয়ের কাছে নিয়ে গিয়েছে। তাই ইয়াং সাথে সাথে সেখানে চলে আসে আর জিয়াকে বলে তুমি ঠিক আছো? লি ইয়াংকে দেখে বলে তুই আবার কে, জিয়ার বয়ফ্রেন্ড নাকি? এই বলে লি চলে যায়। এভাবে কিছুদিন চলে যায় আর একদিন রাতে হঠাৎ করে লি জিয়ার বাসার সামনে চলে আসে আর সে মনে মনে খুবই লজ্জা পাচ্ছিল আর ভাবছিল সে এখানে কেন আসলো। এখানে লি জিয়াকে কিছুই বলে না, শুধু একটা মিল্ক ড্রিঙ্কস দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে জিয়া ভাবতে থাকে লি এখানে কেন আসলো। তবে জিয়া তো এই ড্রিঙ্কসটা পেয়ে অনেক খুশি ছিল। অন্যদিকে তাদের দুজনকে আবার ইয়াং তার বাসার ব্যালকনি থেকে দেখছিল আর অনেক বেশি জেলাস হচ্ছিল। পরের দিন স্কুলে এসে জিয়াকে লিয়ের সাথে কথা বলতে দেখে ইয়াং এর ভিতরে ভিতরে তো ফেটে যাচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারছিল না। তারপর স্কুলে লিয়ার ইয়াং এর মধ্যে কম্পিটিশন শুরু হয়, কে বেশি পুশ দিতে পারে। জিয়া লিয়ার প্রশংসা করলে ইয়াং তার স্পিড বাড়িয়ে দেয়, তখন আবার ইয়াং এর প্রশংসা করলে লি আবার তার স্পিড বাড়িয়ে দেয়। এভাবে তারা কে বেশি স্কোর করতে পারে এই প্রতিযোগিতা করতে থাকে। যাক, প্রতিযোগিতা শেষ হলে জিয়া যখন তার ক্লাসের দিকে যাচ্ছিল তখন লি তাকে ডাক দেয় আর বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে? জিয়া বলে কি? লি বলে আসলে আমি একটি মেয়েকে নিয়ে ডেটে যেতে চাই, কিন্তু আমার তো এ ব্যাপারে কোনো আইডিয়াই নেই। এর জন্য তুমি কি আমার সাথে ছুটির দিনে ঘুরতে যেতে পারবে? তাহলে আমার একটু আইডিয়া হতো যে মেয়েরা আসলে কি কি পছন্দ করে। এই শুনে জিয়া রাজি হয়ে যায়। তখনই ইয়াং জিয়াকে ডাক দেয় আর বলে ওই লিয়ের সাথে তোমার এত কি? জিয়া বলে আমরা কাল ঘুরতে যাব। এই শুনে ইয়াং এর মেজাজ তো খুবই খারাপ হয়ে যায়, সে রেগে এখান থেকে চলে যায়। বেচারা তো জিয়ার সামনে হিরো সাজতে গিয়ে এখন অবস্থা নাজেহাল। যাক, বাসায় এসেও ইয়াং দেখে জিয়া কোন ড্রেস পরে যাবে সেটা নিয়ে খুবই এক্সাইটেড, যা দেখে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তারপর ছুটির দিনে জিয়া আর লি একসাথে একটি পার্কে ঘুরতে আসে। এদিকে ইয়াং এর মন তো আর মানছিল না যে জিয়া লিয়ের সাথে পার্কে কি করছে এসব ভেবে, তাই সেও ওই পার্কে চলে আসে। তখনই আবার জাওমি ইয়াংকে দেখে বলে তুমি কি এখানে একাই এসেছো? ইয়াং বলে হ্যাঁ। জাওমি বলে তাহলে আমি কি তোমার সাথে থাকতে পারি? ইয়াং বলে ঠিক আছে থাকো, সমস্যা নেই। এবার ভিতরে এসে ইয়াং আর জাওমি জিয়ার লিকে দেখতে পায়। জাওমি বলে আমি শুনেছিলাম লি নাকি জিয়ার বয়ফ্রেন্ড, এখন তো দেখছি সত্যি তারা প্রেম করে বেড়াচ্ছে। তখনই জিয়া ইয়াংকে দেখে তার কাছে আসে আর বলে তুমি এখানে? জাওমি বলে কেন, আমরা আসতে পারি না? ইয়াং জাওমিকে বলে চলো আমরা ওইদিকে যাই। এই বলে ইয়াং তো জিয়াকে ইগনোর করে চলে যায়, যা দেখে জিয়া তো পুরাই অবাক। পরের সিনে জিয়া লক্ষ্য করে আজকে জুন মাসের 4 তারিখ, অর্থাৎ ইয়াং এর জন্মদিন। এই জন্য জিয়া ইয়াং এর জন্য একটা কেক নিয়ে আসে এবং খুব সুন্দরভাবে উইশ করে, যেটা দেখে ইয়াংও খুব খুশি হয়ে যায়। তারপর ইয়াং জিয়ার দেওয়া গিফটটা খোলে, যেটা দেখেও তার অনেক পছন্দ হয়। পরদিন জিয়া তার পার্সোনাল ডায়েরিটি খুঁজে পাচ্ছিল না। জিয়া তখন সেটা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ডায়েরিটা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ার এই ডায়েরিটা তো তখন ক্লাসে তার ক্লাসমেটরা একসাথে বসে বসে পড়ছিল। এই ডায়েরির মধ্যে তার টাইম টেবিলের ঘটনাটাও লেখা ছিল, যেগুলো পড়ে তারা জিয়াকে নিয়ে খুবই মজা করছিল। এইসব দেখে ইয়াং তো প্রচুর রেগে যায় আর বলে তোমরা কেন অন্যের পার্সোনাল ডায়েরি পড়ছো? সবারই একটা প্রাইভেসি রয়েছে, তোমাদের ওর ডায়েরিটা পড়া একদমই উচিত হয়নি। তারপর থেকে স্কুলের সকল ছেলেমেয়েরা জিয়াকে টাইম টেবিলের ঘটনা নিয়ে বুলি করতে থাকে, যেটা আবার লি দেখে ফেলে আর তার কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, যার জন্য লি এক এক করে তাদের সবাইকে ইচ্ছামতো ধুলাই করে। এতগুলো স্টুডেন্টকে মারার কারণে টিচার তো লি এবং জিয়াকে অফিস রুমে ডেকে অনেক বকাঝকা করে। অফিস রুম থেকে বের হয়ে জিয়া আর লি একসাথে হাঁটতে থাকে। জিয়া এখন লিকে অনেক ভালো একটা বন্ধু ভাবে, যার কারণে সে অনেক খুশি ছিল। এদিকে ইয়াং তো তাদের দুজনকে একসাথে দেখে জিয়াকে সেখান থেকে নিয়ে স্কুলের ছাদে চলে আসে আর বলে আসলে আমি তো টাইম টেবিল বিশ্বাস করি না, কিন্তু এখন বিশ্বাস করতে চাই। এটা শুনে তো জিয়া অনেকটাই অবাক হয়ে যায়। তারপর তারা দুজনে একসাথে হাঁটছিল। ইয়াং তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি বর্তমানে যাওয়ার চেষ্টা করনি? জিয়া বলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনই যেতে পারিনি, আর আমি তো এটাও জানি না এখন কিভাবে বর্তমানে ফিরে যাব। যেটা শুনে ইয়াং বলে তুমি কোনো চিন্তা করো না, বর্তমানে যাওয়ার কোনো না কোনো রাস্তা অবশ্যই রয়েছে, আমরা দুজন একসাথে ওই রাস্তাটি বের করব। এরপর থেকে ওরা দুজন তো বর্তমানে যাওয়ার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে। এদিকে ইয়াং তো এখন জিয়ার সাথে সময় কাটাতে পেরে অনেক খুশি ছিল, কিন্তু যখনই তার মনে পড়ে
জিয়া কোনো একদিন বর্তমানে চলে যাবে তখন সে মনে মনে অনেকটাই কষ্ট পায়। তারপর একদিন ইয়াং এর মনে পড়ে এই ট্যাব রেকর্ডারের কথাটা। যেদিন সে জিয়ার কাছ থেকে ওই ক্যাসেটটি নিয়েছিল সেদিন থেকে জিয়া অনেকটা আজব ব্যবহার করছিল। তারপর ইয়াং জিয়ার কাছে এসে বলে, আমার মনে হচ্ছে এই ট্যাবটির সাথে তোমার বর্তমানের কোনো কানেক্ট রয়েছে, চলো এটার মাধ্যমে তোমাকে বর্তমানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি কোনো কাজ হয় কিনা। জিয়া বলে, আমি এখন বর্তমানে যাওয়ার জন্য একদমই রেডি না, আমি এখনো আরো কিছুদিন এখানেই থাকতে চাই, এখানে থেকে সময়টাকে উপভোগ করতে চাই। যাক, পরের দিন ইয়াং আর জিয়া মিলে একসাথে ঘুরতে যায় আর হঠাৎ করে জিয়ার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাই ইয়াং জিয়াকে নিয়ে বাসায় চলে আসে আর তার অনেক টেক কেয়ার করতে থাকে। এখানে জিয়া বলে, আমি এখন কোনোভাবেই বর্তমানে যেতে চাই না, আমার পুরো পরিবার এখানে, আর সব থেকে বড় ব্যাপার হলো আমি এখন তোমার সাথে থাকতে পারছি। ইয়াং বলে, এখন তুমি রেস্ট নাও, সবকিছু ঠিক হয়ে যাবে, আর এসব ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলবো। এভাবে আরো কিছুদিন চলে যায়। আজকে তাদের স্কুলে একটা ক্লাস পার্টি ছিল, এখানে সবাই একসাথে অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে জিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপর তাকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়। ডক্টর বলে, আরে অত পুরোপুরি সুস্থ, ওর সবকিছুই ঠিকঠাক আছে, তাহলে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল কেন? যেটা শুনে ইয়াং বুঝতে পারে জিয়াকে খুব শীঘ্রই বর্তমানে চলে যেতে হবে, তা না হলে সে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তারপর জিয়া সুস্থ হলে ইয়াং তাকে নিয়ে সাগরের পাড়ে আসে, যার জন্য জিয়া তো অনেক খুশি ছিল। তখনই হঠাৎ করে আবারও জিয়ার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। জিয়া এটা লুকানোর চেষ্টা করে, কিন্তু ইয়াং এসব দেখে বুঝতে পারে তাকে এখনই বর্তমানে পাঠাতে হবে। জিয়া আরো কিছুদিন অতীতে থাকলে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। তখনই ইয়াং তার ব্যাগ থেকে ক্যামেরাটি বের করে এবং ওই ক্যাসেটটি ক্যামেরার মধ্যে লাগিয়ে দেয়, যেটা দেখে জিয়া বলে, আমি তো এটা লুকিয়ে রেখেছিলাম, তুমি এটা কোথায় পেলে? আমি এখনো পুরোপুরি তৈরি হইনি বর্তমানে যাওয়ার জন্য। কিন্তু ইয়াং বলে, এটা ঠিক সময় তোমার জন্য, আর তোমাকে এখনই বর্তমানে যেতে হবে। এই বলে ইয়াং ক্যামেরাটি নিয়ে রেকর্ড করে, আমি সব সময় চেয়েছি তুমি যেন আমার সাথে থাকো, কিন্তু দেখো তুমি চাইলেও এখন আর আমার সাথে থাকতে পারবে না। আমি সব সময় চাই তুমি বর্তমানে গিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সব সময় হাসি খুশি থাকো। আমি তোমাকে প্রমিস করছি আমি যেভাবেই হোক তোমার কাছে আবারও আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। এসব শুনে জিয়া তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিয়া বর্তমানে চলে এসেছে। তখনই হঠাৎ করে জিয়ার ঘুম ভাঙে। জিয়া এখানে বুঝতেই পারছিল না সে এতক্ষণ স্বপ্ন দেখছিল নাকি আসলেই অতীতে গিয়েছিল। তখনই জিয়া তারিখ দেখে বুঝতে পারে কাল তাদের পূর্ণমিলন অনুষ্ঠান হবে। তখন সে তার ক্যামেরাটি হাতে নিয়ে ভাবতে থাকে এগুলো কি সত্যি ছিল নাকি সবই স্বপ্ন ছিল। পরের দিন জিয়া এবং তার বেস্ট ফ্রেন্ড অনুষ্ঠানে চলে আসে। তখন তার ফ্রেন্ড জিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি মন খারাপ? জিয়া এখানে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এখানে সবকিছু একদম স্বপ্নের মতো ছিল। তার মানে ওইটা কি স্বপ্ন ছিল না? তারপর জিয়া তো একজনের কাছে ইয়াং এর কথা জিজ্ঞাসা করে, কিন্তু এই অনুষ্ঠানের কেউই জানতো না যে ইয়াং এখানে আসবে নাকি আসবে না। যেটা শুনে জিয়ার মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। সে তখনই অনুষ্ঠান থেকে বেরিয়ে সাগর পাড়ে চলে আসে, যেখানে সে অতীতে ইয়াং এর সাথে এসেছিল। এখানে জিয়া ইয়াং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে অনেক কান্না করছিল আর ভাবছিল তাহলে কি এই সবকিছুই স্বপ্ন ছিল। তখনই তার বান্ধবী তাকে কল করে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে অনুষ্ঠান থেকে কোথায় চলে গেলে? আমি একজনের কাছ থেকে জানতে পারলাম ইয়াং নাকি এখানে আসছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। এটা শুনে জিয়া তাড়াতাড়ি করে অনুষ্ঠানের দিকে যেতে গেলে তখনই সে হঠাৎ করে তার সামনে ইয়াংকে দেখতে পায়। ইয়াং তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব, দেখলে আমি কিন্তু আমার কথা রেখেছি। ইয়াংকে এখানে দেখে জিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ইয়াংও তাকে এসে কিস করে আপন করে নেয়। তাদের দুজনের এমন মিষ্টি মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।